যে রবি ঠাকুর কত মজাদার মানুষ ছিলেন। একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে বসে সকালে নাস্তা করছিলেন। গান্ধীজি লুচি পছন্দ করতেন না, তাই তাকে ওটসের পরিচ খেতে দেওয়া হয়েছিল, আর কবিগুরু খাচ্ছিলেন গরম গরম লুচি। গান্ধীজি তাই দেখে বলে উঠলেন, গুরুদেব, তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ? উত্তরে কবিগুরু বললেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবৎ এই বিষ খাচ্ছি। রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল, যখনই তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন তা প্রথমে শান্তিনিকেতনে গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই এমন পাঠের আসরে যোগদান করতেন। একবার বাইরে জুতা রেখে আসায় সেটা চুরি গেল। অতঃপর তিনি জুতা জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে আসতে শুরু করলেন। রবীন্দ্রনাথ টের পেয়ে একদিন তাকে এভাবে দেখে বলে উঠলেন, শরৎ, তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? একবার এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ ঘটে। পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল তার জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ রঞ্জিত করে দিলেন। আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে বরং সহাস্যে বলে উঠলেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন। আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তুমি একেবারে ওস্তাদ। কবিগুরু 50 বছর বয়সে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনের একটি কক্ষে সভা বসেছিল। তো তিনি গাইলেন, এখনো তার চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি। কবিগুরু এটি গেয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি ওই কক্ষে প্রবেশের আগ মুহূর্তে। তাই বাগচি মহাশয় কক্ষে প্রবেশ করে বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে রইলেন। সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনেই গুরুদেব তোমাকে চিনেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত তখন বাগচি মহাশয়কে বুঝিয়ে দিলেন, তাই তো তার গানের কলিতে বাঁশির স্থলে কাশি বসিয়ে তার গানটি গেয়েছিলেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ছাত্রদের বকাঝকার পক্ষপাতী ছিলেন না। তিনি কাউকে কখনো আঘাত দিতে চাইতেন না। একবার প্রমথনাথ পিসি সম্পর্কে একটা নালিশ ছিল, এমন অবস্থা যে তাকে না বকলেই নয়। অনিচ্ছা সত্ত্বেও গুরুদেব প্রমথকে অনেকক্ষণ ধরে বকলেন। তিনি একটু থামলে প্রমথ বললেন, কিন্তু ঘটনা হলো আমি এ বিষয়ে কিছুই জানি না। রবীন্দ্রনাথ হাঁপ ছেড়ে বাঁচলেন, বললেন, বাঁচালি, তোকে বকাও হলো, আবার তুই কষ্টও পেলি না। রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন, আপনাকে আমি দণ্ড দেব। ভদ্রলোক তো ভীষণ বিব্রত, না জানি কি অপরাধ হয়েছে তার। বললেন, কেন, আমি কি অপরাধ করেছি? রবীন্দ্রনাথ বললেন, গতকাল আপনার লাঠি মানে দণ্ডটা আমার এখানে ফেলে গিয়েছিলেন, এই নিন আপনার দণ্ড, বলে তার দিকে লাঠিটা বাড়িয়ে দিলেন। একবার এক ঘরোয়া আসর জমেছে, সবাই হাসি গল্পে মশগুল। রবীন্দ্রনাথ বললেন, এ ঘরে একটা বাঁদর আছে। সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। গুরুদেব কাকে বাঁদর বললেন? রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন, এ ঘরে দুটো দরজা বা দোর, একটা ডান দিকে, অন্যটা বাম দিকে, তাই বলছিলাম এ ঘরে একটা বাঁদর আছে। রবীন্দ্রনাথ তার ভক্ত ও ছাত্রছাত্রীদের সামনে গান গাইছেন, হে মাধবী দ্বিধা কেন। তখন ভৃত্য বনমালী আইসক্রিমের প্লেট নিয়ে তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। বনমালী ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না, কারণ রবীন্দ্রনাথ গান গাইছেন, এ সময় বিরক্ত হবেন কিনা কে জানে। গুরুদেব বনমালীর দিকে তাকিয়ে গাইলেন, হে মাধবী দ্বিধা কেন। বনমালী আইসক্রিমের প্লেট গুরুদেবের সামনে রেখে লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল। রবীন্দ্রনাথ বললেন, বনমালীকে যদিও মাধবী বলা চলে না, তবে তার দ্বিধা মাধবীর মতোই ছিল, আর আইসক্রিমের প্লেট নিয়ে দ্বিধা করা মোটেই ভালো কথা নয়। জীবনের শেষ দিকে এসে রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উবু হয়ে লিখতেন। একদিন তাকে ওভাবে উবু হয়ে লিখতে দেখে তার এক শুভাকাঙ্ক্ষী বলল, আপনার নিশ্চয়ই ওভাবে উবু হয়ে লিখতে কষ্ট হচ্ছে। বাজারে এখন এরকম অনেক চেয়ার আছে যেগুলোতে আপনি হেলান দিয়ে বেশ আইসের সঙ্গে লিখতে পারেন, ওরকম একটা আনিয়ে নিলেই তো পারেন।
লোকটার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রবীন্দ্রনাথ জবাব দিলেন, তা তো পারি, তবে কি জানো, এখন অপুর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রের জল কমে তলায় ঠেকলে একটু উপুর তো করতেই হয়। ধন্যবাদ।